সকালে ঘুম থেকে উঠে দেখি তোর্য আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কত নিষ্পাপ এই চেহারাটা, কেন যেন মনে হয় না জানি কত কষ্ট লুকিয়ে রেখেছে এই মুখটার গভীরে। তোর্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমি। নিজের অজান্তেই আমার চোখ ভরে আসে। কিন্তু আমি এসব কেন ভাবছি? লোকটা আস্ত একটা খচ্চর, শাকচুন্নি, অ্যানাকন্ডা। আমাকে এত কষ্ট দেয়, এত কাঁদায়, তবুও কেন ভালোবাসি তাকে? তোর্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে নিজের ওপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে যেতে আম্মু আব্বুর কথা শুনতে পেলাম। তারা রোহানের সাথে তাফসির বিয়ে দিতে চায়। রোহানকে আমার পছন্দ ছিল না, কিন্তু সেদিন নিজে মুখে সব স্বীকার করে নেওয়াতে এখন অবশ্য তেমন সমস্যা নেই। ভুল তো মানুষই করে, রোহানও করেছিল। সে তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। খাবার টেবিলে সবাই এসে গেছে, কিন্তু তাফসি এখনো আসেনি। তাফসিকে ডাকতে গিয়ে দেখি বালিশে মুখ গুজে কাঁদছে সে। এ বাড়িতে আসার পর থেকে তাফসিকে একবারের জন্য কাঁদতে দেখিনি আমি। এত হাস্যোজ্জ্বল চঞ্চল মেয়েটার হঠাৎ কি এমন হলো? তাপসি, কি হয়েছে তোমার? কাঁদছ কেন? ভাবি, আমি রোহান ভাইয়াকে বিয়ে করতে চাই না। তাকে আমি সবসময় তুর্য ভাইয়ার মতোই দেখেছি। আমি তাকে বিয়ে করতে পারবো না। সব ঠিক আছে তাপসি, কিন্তু রোহান ভাইয়া ছেলে হিসেবে খারাপ নয়, আর সাকসেসফুলও বটে। আর আব্বু আম্মু রাজি আছেন এখানে, কিন্তু আমি রাজি নই ভাবি। আমি ওনাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কি বলছো? কাকে ছাড়া? তুমি কি কাউকে ভালোবাসো? ভাবি, আমি জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, কিন্তু বিশ্বাস করো, তাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না আমি। এ অবস্থায় স্বামী হিসেবেও তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারবো না। কার কথা বলছো? তোমার ভাই রায়ান, তার কথা বলছি। সেদিন বাসায় তাকে দেখার পর থেকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি তাকে। ভাবি, তুমি একটু বোঝাও না তোমার ভাইকে আমাকে বিয়ে করার জন্য। রায়ান ভাই, কিন্তু রায়ান ভাই কি রাজি হবে? তুমি বললে ঠিক রাজি হবে। তোমাকে অনেক ভালোবাসি উনি, তোমার কথায় ফেলতে পারবে না। সেটাই তো সমস্যা, রায়ান ভাই আমাকে ভালোবাসে। আমি কিভাবে বলবো এই কথাগুলো তাকে? মনে মনে বললাম কথাগুলো। কি ভাবছো ভাবি? বলো না, তুমি কথা বলবে রায়ানের সাথে? আচ্ছা, তুমি কেঁদো না, আমি দেখি কি করা যায়। এসো, খাবার খেয়ে নাও। তাপসি আমাকে মহাঝামেলায় ফেলে দিল। রায়ান ভাইয়াকে কিভাবে রাজি করাবো আমি? আজকেও কিয়ারা তোর্জোর সাথে বেরিয়ে গেল। আমার চোখের পানির কোনো মূল্য নেই এই লোকটার কাছে। এই লোকটা আসলে একটা খচ্চর, আর ওই কিয়ারা একটা পেতনি। এই পেতনিটাকে উচিত শিক্ষা দিতেই হবে। পরের স্বামীর দিকে নজর দেওয়া, তাই না? আসো চাঁদ, আজকে তুমি বাড়িতে আসো। তাফসির রায়ানের ছবির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই রায়ানের আইডি থেকে মেসেঞ্জারে কল এলো তাপসির মোবাইলে। হ্যালো, তাপসি চৌধুরী বলছেন? জি। আপনি আমাকে ফোন করেছেন? সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। ফোন না করে উপায় আছে? আপনি আমার টিভিতে লাভ রেক দেওয়া মেয়েদের বকাঝকা কেন করেছেন? ওহো, ওই তো, মেয়েদের হয়ে সাফাই গাওয়া হচ্ছে, তাই না? ওই মেয়েগুলো এত স্যাঁচরা কেন? অন্যের বয়ফ্রেন্ডের ডিপিতে লাভ রেক দেয় কেন? আমি ওদের সামনে পেলে ওদের ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে ঘোরাতাম। হোয়াট? স্যাঁচরা না ওরা, স্যাঁচরা তুমি। ওরা আমার কাজিন, কলিগ, রিলেটিভ ছিল। আর তুমি ওদেরকে বলেছ আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবা? তুমি আমার স্বামী হবা কয়েকদিন পর। তখন তোমার ডিপিতে একটাই লাভ থাকবে, ওটা তোমার বউ মানে আমার থাকবে। এই মেয়ে, তুমি কি পাবনা থেকে পালিয়ে এসেছো? না, কিন্তু তোমার বউ আমি হব, দেখে নিও। রায়ান তাফসির পাগলামির সাথে না পেরে কলটা কেটে দিল। আর তাফসি একটা বিশ্বজয় করা হাসি দিল। প্রপোজ না করে সোজা বিয়ের কথা বলে দিয়েছে সে। টেনশনে এক প্রকার মরে যাচ্ছি। একে তো ওই কিয়ারা পেতনি, আবার এখন তাপসি রায়ান ভাই। হাই আল্লাহ, কিভাবে রাজি করাবো রায়ান ভাইকে? তাপসি অনেক ভালো মেয়ে, রায়ানকে সবসময় সুখী রাখবে। যে করে হোক রাজি করাতেই হবে। হির রায়ানকে ফোন করে দেখা করতে বলল। রায়ান ভাই আর আমি সামনাসামনি বসে আছি, কিন্তু কথাটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমাকে চুপ দেখে রায়ান ভাই নিজেই বলতে শুরু করলেন। আর কতক্ষণ এভাবে থাকবে বলতো? কিছু একটা বল। ভাইয়া, তুমি বিয়ে করবে না? বিয়ের কথা শুনে রায়ানের বুকটা ছ্যাদ করে উঠল। যেই বুকে একসময় হীরের আনাগোনা ছিল, সেই বুকে অন্য একজনকে কিভাবে জায়গা দেবে সে? কি হলো বলো, বিয়ে করবে না? করব না। কেন?
অবশ্যই করব, কিন্তু এখন না, পরে এক সময়। পরে ভালো মেয়ে পাবি না। আমার নজরে অনেক ভালো একটা মেয়ে আছে, এখনই রাজি হয়ে যাও। দেখো, তোমার জীবন সুখ দিয়ে ভরিয়ে দেবে। এখন আমি বিয়ে করতে চাই না হীর, এমন করো না প্লিজ। আমার ননদ তাপসি তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো একটা মেয়ে তাপসি, তোমাকে অনেক সুখে রাখবে। কি নাম বললি? তাপসি? এটা কি তাপসি চৌধুরী? হ্যাঁ, তুমি চেনো নাকি? এই মেয়েটাই তো, তাই না? মোবাইলে একটা পিক বের করে দেখালো। আরে, তুমি তো চেনো। এই মেয়েটা আজ তো একটা সাইকো হীর, আমার মাথা খেয়ে ফেলবে এই মেয়ে। তুই আর মেয়ে পেলি না? এত কথা শুনতে চায় না। তুমি তাপসির সাথে দেখা করবে মানে করবে, আমার এতটুকু কথা রাখতে পারবে না? তোর কোনো কথা ফেলতে পারি আমি, বল? ওকে, দেখা করব। হীর রায়ানকে রাজি করে বাড়ি ফিরে এলো। আসার পথে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে সে, এগুলো তাকে সাহায্য করবে তার প্ল্যানিংয়ে। বাসায় এসে প্ল্যানিং অনুযায়ী কাজে নেমে পড়ল হীর। সন্ধ্যায় কিয়ারা আর তুর্য বাসায় ফিরে এলে কিয়ারা তুর্যকে ফোর্স করে তার সাথে আরও কিছুটা সময় কাটানোর জন্য। তুর্য, আর কিছুক্ষণ থাকো না আমার সাথে, তুমি রেস্ট নাও, আমার একটু কাজ আছে। সারাদিন তোমার সাথেই তো ছিলাম, এখন একটু কাজ না করলে যে রকস্টার তুর্য ফ্লকস্টার হয়ে যাবে। ওকে বেবি, বাই বাই। তুর্য ঘরে ঢুকতে দেখল হীর খুব হাসি খুশি মন নিয়ে বসে আছে। তুর্য হীরের এত সুইট রূপটা মেনে নিতে পারছে না। যেখানে বারবার তাকে কিয়ারার সাথে দেখছে, সেখানে তো খুশি থাকার তো কথা না। ডালমে কুচ কালা হে। তুর্য সন্দেহের চোখে পুরো ঘরটা দেখছে। তুর্য পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিলেন। আমি আগের মতোই মুচকি হেসে দাঁড়িয়ে আছি। টাওয়াল হাতে এগিয়ে দিয়ে তুর্যের সামনে দাঁড়ালাম। কি দেখছেন ওভাবে? ফল কাটার ছুরি আগের জায়গাতে আছে, সেটাই তো দেখছি, কিন্তু কিছু একটা তো ঘাপলা আছে। কোনো ঘাপলা নেই, যান ফ্রেশ হয়ে নিন, ধরেন টাওয়াল। তুর্য সন্দেহ মিশ্রিত চোখে আশেপাশে তাকিয়ে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। ওয়াশরুমের দরজায় কান পেতে দাঁড়িয়ে আছি, পানির শব্দ পাওয়া যাচ্ছে। যাক, কাজ হতে আর বেশি দেরি নেই। কিয়ারার ঘরেও একটু দেখা উচিত ওই পেতনিটার খবর কি। পা টিপে টিপে কিয়ারার ঘরের সামনে চলে গেলাম। বাবা গো, মা গো বলে কাঁদছে পেতনিটা। হি হি হি, কি যে ভালো লাগছে আমার। বাজারের নাম্বার 1 খুজলি পাউডার এনেছি, 10-12টা দোকান ঘুরে। তুই কি ভেবেছিলি পেতনি আমার স্বামীর দিকে নজর দিবি আর আমি তোকে কোলে বসিয়ে পাপ্পি দেব গালে? হা হা হা। তোর ওয়াশরুমের ঝর্ণা নষ্ট করে বালতিতে খুজলি পাউডার দিয়ে দিয়েছি। তুই যে দে তোয়ালে দিয়ে শরীর মুছবি, সেটাতেও দিয়েছি। আজ আর তোর ঘুম হবে না রে পেতনি, কারণ তোর বিছানাতেও খুজলি পাউডার মেশানো। না, আমি আর শুনতে পাচ্ছি না পেতনিটার কান্না। বেশ হয়েছে তোর সাথে, শাকচুনি কোথাকার। যাই, ঘরে যাই, তুর্যর বের হওয়ার সময় হয়ে গেছে। ঘরে গিয়ে দেখে তুর্য ট্রাউজার পরে বেরিয়ে এসেছে আর টাওয়াল নিয়ে শরীরের পানি পরিষ্কার করছেন। আমি আগের মতোই বিশ্ব জয় করা হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। তুর্য ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে। হীরের এত শান্ত আচরণ ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে তুর্যর কাছে। ভ্রুকুচকে তাকিয়ে আছে ঘটনাটা বোঝার জন্য। ওভাবে কি দেখছেন? না, কিছু না, কিন্তু আমার শরীর চুলকাচ্ছে। মাত্রই তো গোসল করে এলাম। বলেন কি, চুলকাচ্ছে কেন? কি যেন, জানি না তো। আরে, এমন ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? কি হলো আপনার? শরীর চুলকে অবস্থা খারাপ আমার, আর তুমি হাসছো? ও, তার মানে তুমি চুলকানির পাউডার মিশিয়েছিলে টাওয়ালে? হ্যাঁ, আমি মিশিয়েছি। কিন্তু আপনি কিভাবে জানলেন খুজলি পাউডারের কথা? প্যাকেটটা বাথরুমে ফেলে এসেছিলে, আগেই দেখেছিলাম। তাহলে কেন এই টাওয়ালটা ইউজ করলেন? তুমি আমাকে ছোট একটা শাস্তি দিতে চেয়েছিলে, সেটাকে আমি নিতাম না বলো? এটা কেমন কথা? আগে থেকে যদি জানতেন তাহলে কেন করলেন? ভালোবাসি যে, তাই তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই। হুম, আমার শাস্তি তো হয়ে গেছে, এখন তোমার শাস্তি পাবার পালা। মানে? চলো, মানে বোঝাই তোমাকে। তুর্য আমাকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। কি করছেন আপনি? শাওয়ার চালাবেন না, একদম বলে দিচ্ছি। শাস্তি তো পেতেই হবে, কোনো ক্ষমা নেই। তুর্য শাওয়ার অন করে আমাকে নিয়ে ভেজা শুরু করলেন। আমার না করা সত্ত্বেও জোর করে আমাকে সাথে নিয়ে ভিজেছেন। আমার কোমর আঁকড়ে নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিলেন। অনেকক্ষণ পার হয়ে গেছে। পানি পড়ছে ওপর থেকে, আবার ঠোঁট দুটো তার দখলে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, কিন্তু সেদিকে এই লোকটার কোনো খেয়ালই নেই। আমি নিজেকে ছাড়াতে চাইছি, আর সে
আমাকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর তুর্য আমাকে ছাড়তেই আমি হাঁপাতে শুরু করলাম। আর মিনিট দুয়েক এভাবে থাকলে নির্ঘাত মরে যেতাম। গোসল শেষে টাওয়াল জড়িয়ে বাইরে আসতেই তুর্য আবার কোলে তুলে নিলেন আমাকে। এই লোকটাকে আমি কি জব্দ করব? আমি নিজেই জব্দ হয়ে গেছি। তুর্য আমাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের ভর আমার উপর ছেড়ে দিলেন। সকালে তুর্য আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছে। পরিবেশটা বেশ রোমান্টিক, কিন্তু আজ রোমাঞ্চের চক্করে পড়ে থাকলে চলবে না। আমাকে নিচে যেতে হবে। নিউ মার্কেটের নাম্বার 1 চুলকানি পাউডার কতটুকু কাজ করেছে সেটা আমার দেখতে হবে। ওই পেতনিটার প্যাঁচার মতো লাল মুখখানা না দেখলে কি আমার টাকাটা উসুল হবে? তুর্যকে আমার উপর থেকে সরিয়ে বিছানার চাদর জড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। চটজলদি ফ্রেশ হয়ে নিচে দৌড় দিলাম। একটা সেকেন্ডও মিস দেওয়া যাবে না। নিচে বসে আছি অনেকক্ষণ যাবৎ। উদ্দেশ্য কিয়ারার বাদরের মতো মুখটা দেখব। সবাই নাস্তা খাচ্ছে, তুর্য এসে পড়েছে। কিয়ারার নামার কোনো নামগন্ধ নেই। আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি। অতপর আমার আগ্রহের সমাপ্তি ঘটেছে। কিয়ারা নিচে নামছে। যদিও ওড়না দিয়ে মুখ বেশ খানিকটা ঢেকে রেখেছে, কিন্তু যেটুকু বেরিয়ে আছে সেটি দেখে আমি হেসে কোটি কোটি হয়ে যাচ্ছি। আমার হাসি দেখে বাকি সবাইও হেসে দিল। যাক বাবা, পেতনিটা ভালোই জব্দ হয়েছে। সারা রাত চুলকানিময় ভালোবাসা। কিয়ারা কোনোরকম নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গেল। তুর্য আজকে কিয়ারার সাথে না গেলেও কিয়ারা যাওয়ার কিছুক্ষণ পর গেলেন একটা ক্যাফেতে। রায়ানের মুখোমুখি বসে আছে তাপসি। রায়ান ইতিমধ্যে 4 গ্লাস পানি শেষ করে ফেলেছে, আর তাপসি হা হয়ে দেখেই যাচ্ছে রায়ানকে। হয়তো আর কিছুক্ষণ এভাবে থাকলে খেয়েই ফেলবে। তাপসির এভাবে তাকিয়ে থাকা রায়ানকে বেশ অস্বস্তিতে ফেলছে। গলা ঝাড়ি দিয়ে তাপসিকে নর্মাল করার ব্যর্থ চেষ্টা করল রায়ান, কিন্তু তাপসির নরণচরণ কিছুই নেই। উপায়ন্তর না পেয়ে রায়ান তাপসির হাত ধরে ঝাঁকি দিল। এতক্ষণে তাপসির ঘোর কাটল। মুখে একটা বিশ্বজয়ের হাসি নিয়ে তাপসি রায়ানের দিকে আগাতে লাগল। রায়ান ভয়ে ভয়ে ভেতরের দিকে চেপে যাচ্ছে। আচমকা তাপসি রায়ানের গালে একটা চুমু বসিয়ে দিল। তাপসির এহিমকাণ্ডে রায়ান পুরোই বেকুব বনে গেছে। ফ্রিজ হয়ে বসে আছে। শোনেন মিস্টার জামাই, আমাদের বিয়ে পাকা হয়ে গেছে। আপনিও রাজি, আর আমি তো এক পায়ে দাঁড়ানো। এখন বাকি শুধু আপনার পরিবার। সেটা আমি একদিনেই ম্যানেজ করে নেব। আপনার ফ্যামিলি রাজি হলে আমার ফ্যামিলিকে ম্যানেজ করা কোনো ব্যাপারই না। তাপসির কথায় রায়ানের ঘোর কাটে। এই মেয়ে তো ভারী ডেঞ্জারাস। এই মেয়েকে কিছুতেই হ্যাঁ বলা যাবে না। আপনি এসব কি বলছেন? বিয়ে কখন পাকা হলো? আমি তো শুধু আপনার সাথে কথা বলতে এসেছিলাম, যাতে আপনি আমাকে রিজেক্ট করে দেন। কেন কেন? আমি কেন আমার জানোটাকে রিজেক্ট করব? কি জানো? কে জানো? আপনি আমার জানো। দেখুন মিস, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। তাপসি ভ্রুকুচকে কিছুক্ষণ রায়ানের দিকে তাকিয়ে থেকে আবার বলতে শুরু করলো, ওসব ভালোবাসা টালোবাসা আজ থেকে বাদ। আজকের পর থেকে আপনার মুখে শুধু তাপসি নাম শুনতে চাই। আচ্ছা মুসিবত মেয়ে তো আপনি, সে যাই বলেন, আমার কিছু যায় আসে না। শুনুন, বিয়ের আগে একটু আধটু প্রেম সবারই থাকে, কিন্তু বিয়ের পর আর সেটা থাকবে না। কারণ আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মন জয় করে নেব, বুঝলেন? দেখুন তাপসি, এই আপনি আপনি কি লাগিয়ে রেখেছেন? তুমি বলবেন। দেখো তাপসি, বোঝার চেষ্টা করো। আমি অন্য কাউকে ভালোবাসি। যদিও সে অন্য কারো বিবাহিতা স্ত্রী, তবুও আমার মনে তার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। আপনি জানেন আজ আপনার সাথে দেখা করতে কতটা খুশি হয়েছি। আজকে আমি আমার পছন্দে গর্বিত। আমি একটা হীরা খুঁজে পেয়েছি আমার জন্য। মানে, যে মানুষটা তার ভালোবাসা এখন অন্য কারো বউ, এটা জানার পরেও তাকে এতটা ভালোবাসে, সেই মানুষটা তার নিজের বউকে কতটা ভালোবাসবে। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো কি না আমি জানি না। আমি তো জানি আমার একলার ভালোবাসায় আপাতত আমাদের দুজনের জন্য যথেষ্ট। আপনিও আমাকে একটা সময় ভালোবেসে ফেলবেন, আমার বিশ্বাস আছে। রায়ান আর কিছু বলল না। আর কিছু বলার মতো ভাষা রায়ানের নেই। সব ছেলেরাই চায় একটা মেয়ে তাকে এমনভাবেই ভালোবাসবে। রায়ানও চাইতো, তবে সেটা হীরের বেলায়। যেদিন থেকে ভালোবাসা জিনিসটা বুঝতে শিখেছে, সেদিন থেকেই হীরকেই চেয়েছে। তারও খুব ইচ্ছে হতো হীর তাকে ভালোবেসে এমন পাগলামি করবে।
কিন্তু হীরের পাগলামিগুলো সবসময় তুর্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজকে তাপসির পাগলামিগুলো জোর করে আদায় করা সবটাই রায়ানের আগের ইচ্ছে পূরণ করছে। সময়ের ব্যবধানে মানুষটা শুধু ভিন্ন, ইচ্ছেগুলো আগের মতোই আছে। তাপসি রিকশায় রায়ানের হাত ধরে বসে শহর দেখছে, রায়ানও দেখছে সেই চেনা শহরটা। কিন্তু আজকে সেই অতি পরিচিত চেনা শহরটা বড্ড অচেনা লাগছে তার কাছে, যেন হাজার বছরের কাঙ্ক্ষিত প্রিয়তমাকে খুঁজে পেয়েছে রায়ান। এতক্ষণে একটু গভীর মনোযোগ দিয়ে দেখছে সে তাপসিকে। মেয়েটা ভারী মিষ্টি, যদিও মুখে কোনো জায়গায় তিল নেই, কিন্তু চোখগুলো অনেক বড় আর কাজল কালো। এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে কোনো মহাপুরুষ আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। যেখানে মহাপুরুষরাই দুর্বল, সেখানে রায়ানের তাকিয়ে থাকার মানেই হয় না। দৃষ্টি সরিয়ে নিল রায়ান। রিকশা চলে যাচ্ছে আপন গতিতে। থাক না, আজকের ভ্রমণটা গন্তব্যহীন। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে কিয়ারা। মুখ লাল হয়ে আছে তার, কিন্তু সেটা চুলকানির জন্য নাকি ভয়ে সেটা বোঝা মুশকিল। কিছুক্ষণ মূর্তি ন্যায় দাঁড়িয়ে থেকে সামনে বসে থাকা লোকটার পায়ের উপর পড়ে গেল কিয়ারা। আমাকে প্লিজ ক্ষমা করে দাও রুহান। আমি অনেক চেষ্টা করেছি হীরকে তোর্যের জীবন থেকে সরানোর, কিন্তু পারিনি। কিন্তু তুমি আমাকে একটা সুযোগ দাও। বিশ্বাস করো, তুর্য আমাকে ভালোবাসে। সে আমাকে প্রমিস করেছে সে হীরকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নেবে। তুর্য প্রমিস করেছে, আর তুমি বিশ্বাস করে নিলে। তুর্য যে কী পরিমাণ ধূর্ত তা তোমার মতো ডাফর কখনোই বুঝতে পারবে না। তুর্যকে আমি প্রায় 8 বছর ধরে চিনি। তুর্যর শিরায় শিরায় প্রবাহিত হয় হীর। এত সহজে সে হীরকে ভুলে অন্য কারো প্রেমে পড়তে পারে না। কিন্তু তুর্য আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে, আর কয়েকদিন পরেই সে হীরকে ডিভোর্স দিয়ে দেবে। আচ্ছা, মানলাম তোমার কথা, কিন্তু হীরের মনে কি সন্দেহ সৃষ্টি করতে পেরেছ? হীরের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেই তো দেখো আমার কি অবস্থা করেছে। সে তো দেখতে পাচ্ছি। ডাক্তার দেখিও। ঠিক আছে রোহান বেবি, আমরা বিয়ে কবে করছি? রোহানকে জড়িয়ে ধরে। আর ইউ ম্যাড অর হোয়াট? বিয়ে করব? তাও আবার তোমাকে? তুমি পাগল হয়ে গেছো? কি বলছে সব রোহান? তুমি না আমাকে ভালোবাসো? আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমায় বিয়ে করবে। এমন কোনো কথা দিয়েছিলাম বলে আমার মনে পড়ছে না কিয়ারা বেবি। এসব কি বলছো তুমি রোহান? আমি মা হতে চলেছি তোমার সন্তানের, আর তুমি কিনা এই কথা বলছো? সন্তান আমার? তুমি সত্যি পাগল হয়ে গিয়েছো বেবি। রুহান খান এত বোকা নয় যে একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশনে থেকে বাচ্চা নিবে। তোমার প্রেগনেন্সির রিপোর্টগুলো ফেক ছিল, যাতে তোমাকে বাচ্চার দোহাই দিয়ে তুর্য আর হীরকে আলাদা করার জন্য ইউজ করতে পারে। এত বড় ধোঁকা। কিন্তু না রুহান, আমি সত্যি প্রেগনেন্ট। আমার পিরিয়ড অফ অনেক দিন যাবৎ। কামন কিয়ারা, বাচ্চামো কথা কেন বলো? তুমি আমার সাথে থাকো, আমার সাথে খাবার খাও। ফেক রিপোর্ট বানাতে পারলাম, আর তোমাকে কয়েকটা মেডিসিন খাওয়াতে পারবো না? প্লিজ রুহান, এমন করো না। আমি তোমাকে ভালোবাসি। লুক কিয়ারা, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই। তুমি অনেক ভালো একটা মেয়ে। প্রথমে তুমি আমার প্ল্যানে আমায় সাপোর্ট করতে মানা করে দিয়েছিলে, তাই আমাকে এই নাটকটা করে তোমাকে রাজি করাতে হয়েছে। বলতে গেলে আমিও তোমাকে কিছুটা ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তোমার থেকেও অনেক অনেক বেশি আমার প্রতিশোধকে ভালোবাসি। প্লিজ রুহান, ইউ ক্যান গো নাও। রুহান, আই সেইড আউট। কিয়ারা ওখানে থেকে কেঁদে বেরিয়ে গেল। রোহান কিয়ারার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাগলের মতো শব্দ করে হাসতে লাগল। তুর্য, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, কিন্তু তুই আমার সাথে যা করেছিস তা কোনো শত্রুর সাথে করে না। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তুই কেড়ে নিয়েছিস, তাই তোকেও তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তোর হীরকে হারাতে হবে। একটা 3তলা বাংলো বাড়ির ছাদে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে রুহান। স্মোক করছে। ইতিমধ্যে 10-12টা সিগারেট শেষ করে ফেলেছে। স্মোক করাটা সে আর তুর্য একসাথে শিখেছিল লন্ডনে। বেস্ট ফ্রেন্ড তো আর এমনি এমনি হয় না। সব ভালো মন্দ কাজ তারা একসাথে করেছে একটানা 6-7 বছর। তুর্য আর রুহান দুজনেই মিউজিককে পেশা হিসেবে নিলেও তুর্য সবসময়ই তার থেকে ভালো ছিল। এ নিয়ে অবশ্য রুহানের কখনোই হিংসা হয়নি। বেস্ট ফ্রেন্ডের সাকসেস মানে নিজের সাকসেস। কিন্তু তুর্য তার সাথে যা করেছে সেটা তো রুহান ভুলতে পারবে না, কখনোই পারবে না। তুর্যর অপরাধের শাস্তি তাকে পেতেই হবে।
আরও কিছুক্ষণ স্মোক করে ঘরে চলে গেল রোহান। একটা ফটো ফ্রেম হাতে নিয়ে এক দৃষ্টিতে দেখছে রোহান। মাঝে মাঝে দুই এক ফোঁটা পানিও পড়ছে চোখ থেকে। হাত দিয়ে পানির ফোঁটাগুলো মুছে দিয়ে আবার তাকিয়ে আছে সে। পাগলের মতো কার ড্রাইভ করছে তুর্য। আজ তার মন ভেঙে গেছে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। সবকিছু বিষাদ মনে হচ্ছে। কেন করলো রোহান ওর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা? রোহান তো তার বেস্ট ফ্রেন্ড ছিল। রিসানের থেকেও বেশি আপন ছিল সে তুর্যের কাছে। কিন্তু সে রুহান কেন কেড়ে নিতে চায় তার হীরকে তার কাছ থেকে? অনেক প্রশ্ন জমা হয়ে আছে তুর্যর মাথায়, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর নেই। কোথায় পাবে সে এত উত্তর? কে দূর করবে তার বিষাদ? সারাদিন কিয়ারার গতিবিধির উপর নজর রেখে মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছানোর প্ল্যান করেছিল তুর্য। সে প্ল্যানে সাকসেসফুল হয়েছে। কিয়ারার পিছনে আর অক্ষরের নামের মানুষটার দেখা পেয়েছে সে। কিন্তু মানুষটার চেহারা দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তুর্যর। সে স্বপ্নেও ভাবতে পারেনি তার ভাইয়ের মতো বেস্ট ফ্রেন্ড তার আসল শত্রু। এত বড় ধোঁকা সামলে নিতে বেশ হিমশিম খাচ্ছে তুর্য। হঠাৎ একটা কার তুর্যর কারের সামনে এসে পড়ল। বেপরোয়াভাবে কার ড্রাইভ করায় আর ড্রাইভিংয়ে মনোযোগ না থাকায় তুর্য কন্ট্রোল করতে পারল না, আর গাড়ি বাম দিকে বেঁকে গেল। একটা গাছের সাথে বাড়ি খেয়েছে তার কার। মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে তুর্য। রাত 11:12 তুর্য এখনও বাড়ি ফেরেনি। ফোনটাও বারবার নট রিচেবল বলছে। টেনশন হচ্ছে আমার অনেক। এই লোকটা আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না। কেন এত কষ্ট দেয়? সে সকালে বেরিয়ে গেছে, এখনও ফেরার নাম নেই। আমার কি চিন্তা হয় না? ফোনটায় বিছানায় ফেলে পায়চারি করছিলাম, তখন মোবাইলটা বেজে উঠল। নিশ্চয়ই তুর্য ফোন করেছেন। ফোন হাতে নিতে দেখলাম তুর্যর বডিগার্ড জন কল করেছে। কি মনে করে এত রাতে জন কল করলো? কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো ম্যাম। হ্যাঁ জন, বলো। তোমার স্যার কোথায়? এত রাত হলো এখনও ফেরিনি। ম্যাম, স্যার অ্যাক্সিডেন্ট করেছেন, এখন হসপিটালে অ্যাডমিট আছে। জনের মুখে তুর্যর অ্যাক্সিডেন্টের কথা শুনতেই মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল। এটা কি শুনলাম আমি? এটা কিভাবে সম্ভব? তুর্যর অ্যাক্সিডেন্ট? হসপিটাল? না, আমি হয়তো ভুল শুনেছি। জন অন্য কিছু বলছিল, আমি শুনতে পাইনি। আরেকবার জনকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আমি যে নড়তে পারছি না। মনে হচ্ছে পা দুটো অবশ হয়ে আছে। চোখও কেমন ঝাপসা ঝাপসা দেখছি। আচ্ছা, আমি কি জ্ঞান হারাচ্ছি? বুঝতে পারছি না। শরীরটা নিস্তেজ হয়ে মনে হচ্ছে মেঝেতে ঢলে পড়ল। চোখ দুটো বন্ধ হয়ে আছে। ঝাপসা চোখে কি যেন দেখতে পাচ্ছি। তুর্যর হাত ধরে এক বুড়ো মহিলা কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছে। তুর্যকে সে জড়িয়ে ধরে রেখেছে। বুড়ো মহিলার চেহারাটা অনেক পরিচিত। হয়তো আমি দেখেছি তাকে। ফোনের ওপাশ থেকে জন এখনও হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু হীর অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। অনেকক্ষণ পরেও হীরের সাড়া না পেয়ে জন লাইনটা কেটে দিয়ে তিয়াস চৌধুরীকে ফোন করে সব বলল। তনিমা তুর্যের ঘরে এসে দেখে হীর এখনও অবচেতন অবস্থায় নিচে পড়ে আছে। অনেক চেষ্টার পরেও যখন হীরের জ্ঞান ফিরে আসে না, তখন সবাই হীরকে হসপিটালে নিয়ে যায়। তুর্যকে যেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, হীরকেও সেখানেই অ্যাডমিট করা হয়েছে। সৌভাগ্যক্রমে তুর্যের তেমন ক্ষতি হয়নি, শুধু মাথায় আর হাতে একটু কেটে ছিলে গেছে। তুর্যকে ঘুমের ওষুধ আর পেইন কিলার দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হীরের চেক আপ শেষে হীরকেও মেডিসিন দিয়ে রাখা হয়েছে। হঠাৎ অ্যাক্সিডেন্টের কথা শুনে হীর স্ট্রেসে জ্ঞান হারিয়েছিল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে, হীর ঘুমিয়ে আছে। রাহি আর তাপসি হীরের মাথার কাছে বসে আছে। ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যেই হীরে জ্ঞান ফিরে আসবে। ওইদিকে তুর্যর অবস্থাও আগের তুলনায় অনেকটা ভালো, যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। হঠাৎ হীর তুর্য বলে চিৎকার করে উঠল। হীরের চিৎকারে তাপসি রাহি দুজনেই ভয় পেয়ে যায়। হীর পাগলের মতো চিৎকার করছে আর হাত থেকে স্যালাইনের ক্যানোলাগুলো টেনে খুলছে। রাহি তাপসি হীরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে হীরের সাথে পেরে উঠছে না। হীরের চেঁচামেচিতে বাইরে থেকে তনিমা আর তিয়াস দৌড়ে এলো। হীর এখনও পাগলের মতো ছোটাছুটি করার চেষ্টা করছে। তনিমা গিয়ে হীরকে জড়িয়ে ধরল। হীর, এমন করছিস কেন? কি হয়েছে তোর? আম্মু, তুর্য। তুর্য কোথায়? তুমি জানো উনি আমাকে ছেড়ে গেছেন, এজন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুর্য কি ফিরে আসেনি? বলো না আম্মু, চুপ করে আছো কেন? তুর্য কোথায়? তনিমা কি উত্তর দিবে বুঝতে পারছি না। হীর এগুলো কি বলছে? হীরের আবার কখন অ্যাক্সিডেন্ট হলো? আর তুর্য বা কখনো কি ছেড়ে গেল?
তনিমা হীরের মুখের দিকে তাকিয়ে আছে। হীর নিজের প্রশ্নের উত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতে রায়ানকে সামনে পেল। হীর, তুই এভাবে ছুটছিস কেন? রায়ান ভাইয়া, তুর্য কোথায়? আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুর্যের কাছে নিয়ে যাও। কেউ বলছে না তুর্য কোথায়। হীর, রিল্যাক্স কর প্লিজ। তুর্য ঠিক আছে, এই তো সামনের রুমে আছে। আয়, আমি নিয়ে যাচ্ছি। রায়ান হীরকে তুর্যের সামনে নিয়ে গেল। তুর্যকে দেখতে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল আমার। তুর্যর মাথায় ব্যান্ডেজ, হাতে ছিলে গেছে অনেকটা, পায়েও হয়তো ব্যথা পেয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ছুটে গিয়ে তুর্যর বুকে আশ্রে পড়লাম। হয়তো তুর্য মাত্রই জ্ঞান ফিরেছিল। তুর্য এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। হাউমাউ করে কেঁদে দিলাম তুর্যের মুখে মাথা রেখে। কতদিন পর তুর্যকে দেখছি আমি, আর আজকে তার এই অবস্থা। তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আস্তে আস্তে। আমি বুঝতে পারছি তুর্যের কষ্ট হচ্ছে, কিন্তু কান্না যে থামাতে পারছি না। অনেকক্ষণ এভাবে থেকে চোখ মুছে নিলাম। তুর্যের মুখটা আমার দুহাতে আঁচলে নিয়ে মন ভরে আমাকে দেখছে। তুর্য আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো জানতে চাচ্ছেন আমি এভাবে কেন তাকিয়ে আছি। কিছু না বলে তুর্যের কপালে একটা চুমু এঁকে দিলাম। তুর্য কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু আমি ইশারায় কথা বলতে মানা করে দিলাম। এখন তুর্যর বিশ্রাম প্রয়োজন। তুর্য ঘুমিয়ে আছেন। আমি তার ডান হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে বসে আছি। তখন রুহান এলেন সেখানে। রুহান এসে কিছুক্ষণ তুর্যর দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দিকে আমার নজর পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটি, এতটাই লাল হয়ে আছে যে তাকালেই ভয় করছে। চোখের কোণায় অবশ্য পানিও টলমল করছে, কিন্তু এমন লাল হয়ে থাকার কারণটা আমার ধারণার বাইরে। রোহান কিছুক্ষণ তুর্যর মাথার কাছে দাঁড়িয়ে থেকে হসপিটাল থেকে চলে গেলেন। আমি আগের মতোই নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যের দিকে। আজ মন ভরে দেখব আমি আমার স্বামীকে, আমার ছোটবেলার ভালোবাসাকে। সব মনে পড়ে গেছে আমার। তুর্যের সাথে কাটানো ছোটবেলা, 9 বছর বয়সের পুতুল খেলার মতো বিয়ে, বড় হওয়ার সাথে সাথে ভালো লাগা, ভালোবাসায় রূপ নেওয়া। আমার জন্য তুর্যের করা পাগলামিগুলো সব মনে পড়ছে আমার। তুর্য আর আমার বিয়ে, বিয়ের 2 দিন পর অ্যাক্সিডেন্ট। ভীষণ কান্না পাচ্ছি আমার। তুর্য আমার জন্য কত কষ্ট করেছেন, প্রতিটা সময় তার কিভাবে কেটেছে আমি ছাড়া। আমিও তো তুর্যের সাথে কত অন্যায় করেছি, যা নয় তাই বলেছি ওনাকে। চরিত্রহীন, অমানুষ, ছি। নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে। যে মানুষটা আমাকে এতটা ভালোবেসেছে, সে মানুষটাকে আমি এতটা কষ্ট দিয়েছি। সৃষ্টিকর্তা আমাকে কখনোই ক্ষমা করবেন না। আমি কিভাবে মানুষটাকে ভুলে গেলাম, কিভাবে এত কষ্ট দিলাম তাকে। আমার মা বাবা, তারা কোথায়? জ্ঞান ফেরার পর তাদের দেখতে পাইনি। তারাও আমার সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। তবে কি তারা এই পৃথিবীতে নেই? আমার বাবা মা আর নেই। আমি এতিম হয়ে গেছি। আমার বুক ফেটে কান্না আসে, কিন্তু কাঁদতে পারছি না। তুর্যর প্রচুর বিশ্রাম প্রয়োজন। তুর্যর বুকে মাথা রেখে মুখ চেপে কেঁদে যাচ্ছি। একটা নদীর পাড়ে গাড়ি থামিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে রোহান। তুর্যকে সে ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। কিন্তু তুর্যর এই অবস্থা সে মেনে নিতে পারছে না। তার কোনো ভাই নেই। বন্ধুত্বের শুরু থেকেই তুর্যকে সে ভাইয়ের জায়গা দিয়েছে জীবনে। কিন্তু সেই তুর্য তার কলিজার টুকরার হত্যাকারী। কিভাবে ক্ষমা করবে রুহান তুর্যকে? কিভাবে ভুলে যাবে রুহির লাশটাকে? আজও চোখ বন্ধ করলে রুহির হাসির মুখটা দেখতে পায় রুহান, তার আদরের ছোট বোন। তার কলিজার টুকরা হত্যাকারীকে সে কিভাবে ক্ষমা করতে পারে? মদের বোতলে মুখ লাগিয়ে পুনরায় সেই দৃশ্য মনে করছে রুহান। 3 বছর আগে লন্ডনে আত্মহত্যা করেছিল রুহানের একমাত্র ছোট বোন রুহি। রুহি রুহানের বাসায় থাকলেও যখন সে আত্মহত্যা করে, তখন রুহান মিউজিক অ্যালবামের কাজে লন্ডনের বাইরে ছিল। বাড়ি ফিরে যখন জানতে পারে তার বোন আর এই পৃথিবীতে নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল রুহান। তুর্য তখন বাংলাদেশে ফিরে এসেছিল, যার কারণে সে রুহির মৃত্যুর কথা জানে না। মর্গে রুহির লাশটা দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল রুহান। 3 দিন পর রুহির পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে সে জানতে পারে রুহি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। বিয়ের আগেই প্রেগনেন্ট ছিল রুহি। এটা জানার পর রুহান মানসিকভাবে আরও ভেঙে পড়ে। রুহির মৃত্যুর প্রায় 1 মাস পর একদিন রুহির ঘর থেকে রুহান একটা চিঠি খুঁজে পায়, যেটাতে লেখা ছিল রুহির অনাগত সন্তানের বাবা তুর্য। কিন্তু তুর্য আগে থেকেই বিবাহিত আর তার ওয়াইফকে অনেক ভালোবাসে।
এই জন্য সে রুহিকে বিয়ে করতে পারবে না। রুহির পেটের সন্তানকেও তুর্য মেনে নেবে না, যার জন্য আর কোনো উপায় না পেয়ে রুহি আত্মহত্যা করেছে। তুর্যকে রুহি পছন্দ করত, এটা রুহান আগে থেকে জানত। কিন্তু তুর্য বিবাহিত, এজন্য কখনোই রুহিকে তুর্যের দিকে আগাতে দেয়নি। কিন্তু রুহান কল্পনাতেও ভাবেনি যে রুহির সাথে তুর্য এসব কিছু করবে। এসব জানার পর আর রুহান ঠিক থাকতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে তুর্যকে জানে মেরে ফেলার, কিন্তু তুর্যকে আঘাত করতে গেলে বারবার রুহানের বুক কেঁপে উঠত, কারণ এই তুর্যকে সে একটা সময় ভাই মানত। এজন্য রুহান প্ল্যান বানালো তুর্যকে জীবিত লাশ বানিয়ে রাখার। তুর্য যেমন তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে, সেও তেমনি তুর্যের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হীরকে কেড়ে নেবে। রুহান চাইলেই হীরকে জানে মারতে পারত, কিন্তু সে তুর্যকে আরও বেশি কষ্ট দিতে চায়। হীর মারা গেলে তুর্য হয়তো 1-2 বছর কাঁদবে, কিন্তু হুর ওর কাছ থেকে দূরে সরে গেলে এই কষ্টটা তুর্য সারা জীবন উপলব্ধি করবে। তাই তো হীরের অ্যাক্সিডেন্টের পর সে ডাক্তারকে দিয়ে হীরকে ড্রাগস দেওয়াতো, যাতে হীর তুর্যর অস্তিত্বই ভুলে যায়। হয়েছিল তাই, কিন্তু তুর্যর ভালোবাসা আবারও হীরকে ওর কাছে টেনে এনেছে। মদের বোতলটা খালি হয়ে গেলে নিচে ছড়িয়ে দিয়ে ভেঙে ফেলল রুহান। হাসপাতালে ওয়েটিং রুমে বসে আছে তাপসি। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তার। 2 কাপ কফি হাতে রায়ান তাপসির পাশে এসে বসে পড়ল। তাপসির নির্লিপ্ত দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। রায়ান তাপসির এভাবে ভেঙে পড়া রূপটা মেনে নিতে পারছে না। তার দুষ্টু চঞ্চল তাপসিকেই ভালো লাগে। তাপসি আলতো করে রায়ানের কাঁধে মাথা রেখে চোখের পানি ছেড়ে দিল। কাঁধের দিকটা ভেজা মনে হতেই রায়ান বুঝতে পারল তাপসি কাঁদছে। কেন যেন তাপসির কান্না সহ্য করতে পারছে না রায়ান। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা করছে তার। তাপসির চোখের পানি মুছে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিল রায়ান। তুর্য জ্ঞান ফেরার পর থেকে বারবার রুহানের কথা জিজ্ঞেস করছে, কিন্তু কেউ জানে না রুহান কোথায় আছে। কিয়ারা রুহানকে লুকিয়ে ফোন করল, উদ্দেশ্য তাকে বলা যে তুর্য বারবার তাকে খুঁজছে। কিন্তু রুহানের ফোনটা সুইচ অফ বলছে বারবার। তুর্য জ্ঞান ফেরার পর থেকে শুধু রুহান নামের মালা জপছে। আমি সুযোগই পাচ্ছি না তুর্যকে বলার যে আমার সব মনে পড়ে গেছে। এতদিন তুর্য আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমি তার জন্য এতটুকু অপেক্ষা তো করতেই পারি। সারাদিন সবার অনেক ধকল যাওয়াতে রাতে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর রিসান ভাইয়া তুর্যের সাথে থেকে গেলাম। রিসান ভাইয়া ওয়েটিং রুমে চলে গেলেন। আমি তুর্যের মাথার কাছে বসে আছি। তুর্যর ফর্সা গালটা কেমন কালচে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ভীষণ ব্যথা পেয়েছে। তুর্যর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আমি। তুর্য আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন অনেক কিছু বলতে চায় আমাকে। হয়তো সে যা বলতে চায় তার অনেক কিছুই আমি জানি। তুর্য আমাকে তার পাশে শুয়ে পড়তে বললেন। আস্তে করে একটু চেপে গিয়ে আমার জন্য জায়গাও করে দিলেন। আমি তুর্যর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। যদিও আমি প্রতিদিন এই মানুষটার বুকে ঘুমাই, কিন্তু আজকে কেন জানি না অনেক বেশি ভালো লাগছে। তুর্যকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। সকালে ঘুম ভাঙতেই দেখি তুর্য আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছেন। মুখ খুলতে দেখলাম উনি আমার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। বাইরে এখনও অন্ধকার, সকাল হতে ঢের বাকি। এত তাড়াতাড়ি কেন উঠে পড়লেন? কাল থেকে ঘুমিয়ে তো যাচ্ছি, আর কত ঘুমাবো? অসুস্থ হলে শান্তিমতো আরও ঘুমাতে হয়। আমার ঘুম এমনিতেই পুরো হয়ে গেছে। তুমি আমার বুকে ঘুমিয়েছ, এর চেয়ে বেশি শান্তি আর কোথায় পাবো বলো? হয়েছে, আর ঢং করতে হবে না। খুব তো আমাকে একা ফেলে পালানোর প্ল্যান করেছিলেন। আমি ঢং করছি? আমি মোটেও ঢং করছি না। তোমার জন্যই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তুর্যর মুখ থেকে মৃত্যুর কথা শুনতেই আমার বুক কেঁপে উঠল। তুর্যের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার চোখ ভরে এসেছে। কোনো দুঃস্বপ্নেও আমি তুর্যকে হারাতে চাই না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথেই থাকতে চাই। তুর্য আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। কেন যেন বারবার তুর্যকে হারানোর ভয় আমার মনে জাগছে। আমি সব ভাবতে চাই না তবুও। বিকেলে তুর্যকে রিলিজ দেওয়া হলেও তুর্য বাসায় না ফিরে রুহান ভাইয়ের বাসায় চলে গেলেন জনকে নিয়ে। হাজার আকুতি মিনতি করার পরেও আমাকে সাথে নিলেন না। আকাশে মেঘ করেছে। এই সময়টা আমার কাছে অনেক অশুভ মনে হয়। মানুষ বৃষ্টি পছন্দ করে, কিন্তু আমার বৃষ্টি আসার আগের সময়টা একদম পছন্দ নয়। খুব ভয় হচ্ছে কোনো দুঃসংবাদ আসবে না তো।
ঘরে বসে ড্রিঙ্ক করছে রোহান। জনকে নিচে অপেক্ষা করতে বলে তুর্য আস্তে আস্তে রোহানের ঘরের দিকে আগালো। রোহানের ঘরের দরজা খুলতেই মদের বিশ্রী গন্ধ তুর্যর নাকে এলো। কিন্তু এই সময় তুর্য রাগারাগি করতে আসেনি। সে তার প্রশ্নের উত্তর নিতে এসেছে। সে জানতে চায় কি তার অপরাধ, যার জন্য তার বেস্ট ফ্রেন্ড তার শত্রু হয়ে গেল। রোহান তুর্যকে দেখে একটা ভিলেন হাসি দিল। বেঁচে আসিস তাহলে? তবে আমি জানতাম তুই বেঁচে যাবি। অ্যাক্সিডেন্টটা অতটা গুরুত্ব ছিল না। তোর সাথে আমার কথা আছে। কথা? সত্যি? আমার সব কেড়ে নিয়ে আজ এত বছর পর কথা বলতে এসেছিস? রোহান দেখ, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা কথা বলে সেটা ক্লিয়ার করতে পারি। কাম এগেইন। মিসআন্ডারস্ট্যান্ডিং? আমার কলেজার টুকরার খুনটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল? কি বলছিস তুই ভাই? তোর ওই মুখ দিয়ে আমাকে ভাই রাখবি না তুর্য। আমাকে যদি তুই ভাই মানতি তাহলে আমার বোনের সাথে এগুলো করতে পারতিস না। রুহি? তুই কি বলছিস রোহান? আমি রুহির সাথে কি করেছি? ওয়াও, তুই রুহির সাথে কি করেছিস সেটা আমাকে জিজ্ঞেস করছিস? দেখ রোহান, কথা পেছনো বন্ধ করে ক্লিয়ার করে বল, কি বলতে চাইছিস? তোর একদমই লজ্জা পায় না তুর্য? তুই আমার কাছে জানতে চাইছিস তুই আমার বোনের সাথে কি করেছিস? আমি ভাই হয়ে নিজের বোনের কথাগুলো মুখে আনবো কিভাবে সেটা ভেবেছিস? দেখ রোহান, ভনিতা না করে বলবি প্লিজ, হয়েছেটা কি? তুই আমার বোনের সাথে হীরের সাথে ধোঁকা করেছিস তুর্য। তুই বিবাহিত থাকা সত্ত্বেও রুহির সাথে ভালোবাসার নাটক করে ওকে ভোগ করেছিস। যখন রুহি অন্তঃসত্ত্বা হয়ে গেছে তো? রোহান আর কিছু বলার আগেই তুর্য রোহানের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। রোহান নেশাগ্রস্ত থাকায় চরটা সামলাতে না পেরে কিছুটা দূরেই ছিটকে পড়ল। রাগে তুর্যের কপালে রাগ ফুলে উঠেছে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। এত বাজে কথা তোর মুখে আটকালো না রোহান? রুহিকে আমি সবসময় আমার বোনের মতোই দেখেছি, আর তুই কিনা? ছি, তুই ভাবলি কি করে রোহান? তাফসি আর রুহি আমার কাছে এক সমান ছিল সবসময়। আরে, এত বড় অপবাদ দেওয়ার আগে একটাবার অন্তত আমার সাথে কথা বলতে পারতি। তুই খুব ভালো করে জানিস আমি হীরকে ভালোবাসতাম, আর ছোটবেলাতেই ওকে বিয়ে করেছিলাম। আমার জীবনে হীর ব্যতীত দ্বিতীয় কোনো মেয়ে না কোনোদিন ছিল, আর না কখনো আসবে। তুই মিথ্যে বলছিস, সব মিথ্যে। আমি জানি এগুলো সব তোর চাল, আমাকে ভুলভাল বোঝাচ্ছিস। কিন্তু রুহি মারা যাওয়ার আগে যে চিঠিটা লিখেছিল সেটাতে স্পষ্ট লিখে আছে তুই রুহিকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে ওকে ভোগ করেছিস। রুহি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল তুর্য, এসব কিছু মিথ্যে রোহান। রুহি আর আমার মধ্যে ভাই বোনের সম্পর্ক ব্যতীত আর কোনো সম্পর্ক ছিল না। তাহলে তুই বলছিস আমার বোন মারা যাওয়ার আগে মিথ্যে বলে গেছে? ওর সে চিঠিতে লেখা সব মিথ্যা ছিল? কি রুহি, কি বলছিস এসব? রুহি সুসাইড করেছে আজ থেকে 3 বছর আগে, তোর কারণে। তুই রুহির এত বড় সর্বনাশ করেও ওকে বিয়ে করিসনি, এজন্য রুহি আমাদের ছেড়ে চলে গেছে। রুহান বিশ্বাস কর ভাই, আমি কিছুই করিনি। রুহি আর আমার এমন কোনো সম্পর্কই ছিল না, আমি শুধুমাত্র হীরকেই ভালোবেসেছি। তুই রুহির লেটারটা আমাকে দে, কোথাও কিছু একটা গন্ডগোল আছে। গন্ডগোল তোর মধ্যে ছিল, আর আমি তোকে বিশ্বাস করেছি। এনে পর রুহির দেওয়া সে চিঠি। চিঠিটা তুর্যের মুখে ছড়ি দিয়ে। 3 বছরের চিঠিটা বেশ পুরনো হয়ে গেছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে রুহান খুব যত্ন করে রেখেছিল। তুর্য চিঠিটা পড়ল, কিন্তু চিঠিতে লেখা কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না। রুহিকে সে সবসময় ছোট বোনের মতোই দেখেছে। সেই রুহি কেন তার নামে এত বড় অপবাদ দেবে, তাও মৃত্যুর আগ মুহূর্তে? তুর্য চিঠিটা হাতে নিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না নিজের ইনোসেন্স কিভাবে প্রমাণ করবে। রোহান ঢুলো ঢুলো পায়ে আলমারিটা খুলে একটা সুন্দর বাক্স বের করল। বক্সের ওপর সুন্দর করে আর লেখা। বক্সটার সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের। রোহান বক্সটা নিয়ে এসে তুর্যের সামনে দাঁড়ালো। জানিস তুর্য, এই বক্সটা রুহির ছিল। কখনো আমাকে হাতও দিতে দেয়নি। এই 3 বছরে আমি একবারও খুলে দেখিনি। রুহি একবার মানা করেছিল খুলতে। রুহির মৃত্যুর পর এটার কখনো খুলেই দেখিনি। রুহান, আমি জানি না রুহি চিঠিতে এমনটা কেন লিখেছে, কিন্তু বিশ্বাস কর আমি কিছু করিনি। তুর্য রুহানের হাত ধরে ঝাঁকে দিলে রুহানের হাত থেকে বক্সটা পড়ে ভেঙে যায়। রুহান আগে থেকে ড্রাঙ্ক ছিল, যার জন্য সামলাতে পারে না। ভেঙে দিলি তো? আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন ওর শেষ স্মৃতিটুকুও কেড়ে নিলি।
তুর্য খানিকটা অপ্রস্তুত হয়ে বক্সের জিনিসগুলো উঠাতে থাকে। রুহির অনেক জিনিসপত্রই ছিল সেখানে। জিনিসগুলো উঠাতে উঠাতে চোখ ভিজে যায় রুহানের। হঠাৎ রুহান সেখানে একটা ছবি খুঁজে পায়। ছবিটা হাতে পেতেই রুহানের সব নেশা দূর হয়ে যায়। রুহান তাড়াতাড়ি করে জিনিসগুলো ঘাঁটতে থাকে। সেখানে কিছু কার্ড আর একটা ডায়েরি খুঁজে পায় রুহান। কার্ডগুলো হাতে নিয়ে মাথা ভূচক্কর দিয়ে ওঠে তার। নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। ডায়েরিটা পড়ে থমেরে বসে পড়ে সে। তুর্য রুহানের অবস্থা বুঝতে পেরে রুহানের হাত থেকে ছবি আর ডায়েরিটা নিয়ে নেয়। তুর্য নিজেও সেগুলো দেখে অবাক। তুর্য ঠিক কিভাবে রুহানকে সামলাবে বুঝতে পারছে না। তুর্য রুহানের কাঁধে হাত রাখতেই রুহান তুর্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তুর্য আর রুহানকে বাধা দিল না। এত বছরের কষ্ট আজ কিছুটা হলেও কমে যাবে। অনেকক্ষণ পর রুহান নিজেকে সামলে তুর্যের হাত দুটো ধরল। আমি জানি আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করা তোর পক্ষে সম্ভব নয়, তবু আমি বলছি পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বন্ধু হয়ে তোর সাথে যা করেছি সেটা শত্রুও করে না। আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু যদি তোর কাছে ক্ষমা না চাই তাহলে আমার রুহির আত্মা যে কষ্ট পাবে। তুই পাগল হয়ে গেছিস? তুই আমার ভাই, তোর আমার কাছে ক্ষমা চাইতে হবে কেন? একটা ভুল বোঝাবুঝি ছিল এসব কিছু। এখন সেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে। আমাদের মধ্যে এই সরিটরি কখনো ছিল না, আর আসবেও না। রুহান আবারও তুর্যকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। তুর্য জনের সাহায্য নিয়ে রুহানকে ওদের সাথে নিয়ে এলো। এমনিতেই রুহান ড্রিঙ্ক করেছে, তার উপর এই অবস্থা। তাকে একা ছাড়ার ঝুঁকি তুর্য নিল না। গাড়ি চলে যাচ্ছে আপন মনে। রুহান ঘুমিয়ে পড়েছে। রুহানের দুচোখের কার্নিশে এখনো পানির লেশ লেগে আছে। তুর্য জানালার বাইরে তাকিয়ে আছে। রুহির জন্য তার ভীষণ খারাপ লাগছে। নিজের ছোট বোনের মতো মনে করত সে রুহিকে, কিন্তু সেই বোনটার সাথে এত কিছু হয়ে যাবে তুর্য ভাবতেও পারেনি। রুহি সত্যিই প্রেগনেন্ট ছিল, তবে রুহির অনাগত সন্তানের বাবা ছিল রুহানের ম্যানেজার আকাশ। আকাশের রুহির রিলেশন চলছিল অনেকদিন ধরে। যখন আকাশ জানতে পারে রুহি অন্তঃসত্ত্বা, তখন সে রুহিকে ডিচ করে। রুহি মানসিকভাবে সহ্য করতে না পেরে সুসাইড করে। রুহান দেশের বাইরে থাকায় সে এসবের কিছুই জানে না, তবে তুর্য ধারণা করেছে হয়তো রুহির মৃত্যুর পর আকাশী নিজেকে বাঁচানোর জন্য ফেইল লেটারটা রেখে দেয় রুহির ঘরে। তুর্য এখনো ফিরে আসেনি। ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। না জানি কি সমস্যা হয়েছে যে এত রাত হয়ে গেল তবুও ফিরল না। ড্রয়িং রুমে পায়চারি করছিলাম, তখন কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতে দেখি তুর্য দাঁড়িয়ে আছে। তার সাথে জন রুহান ভাইয়াকে ধরে আছে। জন রুহান ভাইয়াকে গেস্ট রুমে রেখে আসলেন। তুর্যের চোখ দুটো ফুলে আছে। কেন যেন মনে হচ্ছে তুর্য এতক্ষণ কান্না করেছেন। তুর্য আর রুহান ভাইয়ার এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে। কি হয়েছে? তাদের এই অবস্থা কেন? তুর্য আমাকে কিছু না বলেই ওপরে চলে গেলেন। আমি কিছু জিজ্ঞেস করব সেই সুযোগটাও পেলাম না। আমি ঘরে যাওয়ার আগেই তুর্য শুয়ে পড়েছেন। কিছুক্ষণ তুর্যর সামনে প্রশ্নসূচক দৃষ্টিতে দাঁড়িয়ে রইলাম, কিছু বলবেন এই আশায়। কিন্তু এবারও আমাকে হতাশ করে তুর্য চুপ রইলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুর্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তুর্য হাসি মুখটা দেখে ঘুম ভাঙল আমার। আমার আগে উঠে আমাকে দেখছেন। তুর্যর এই দৃষ্টিতে আমাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। তুর্য হাত থেকে নিজেকে সরিয়ে উঠে পড়লাম। আজ আমার অনেক কাজ। আজ রায়ান ভাই আর মামা মামি আসবেন তাপসিকে দেখতে। হসপিটালে রায়ান ভাইয়া আব্বু আম্মুর সাথে তারা তাপসির ব্যাপারে কথা বলেছিলেন। সব ঠিক থাকলে আজকে দিন তারিখ ঠিক হয়ে যাবে। তুর্য সুস্থ হলেই হয়তো বিয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান। অপরাধবোধ গ্রাস করেছে তাকে। একটা ভুল বোঝাবুঝির দরুন অনেকগুলো মানুষের সাথে অন্যায় করে ফেলেছে সে। তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিল। যে তাকে পাগলের মতো ভালোবাসে সেই কিয়ারাকে কত অবহেলা করেছে সে। সবার অপরাধী হয়ে গেছে সে। সবাই কি তাকে ক্ষমা করবে? কথাগুলো ভাবতেই দুচোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে রুহানের। তুর্য 2 কাপ কফি হাতে দাঁড়িয়ে আছে রুহানের পেছনে। এখনই চলতে একটু কষ্ট হয় তার। তুর্য এগিয়ে গিয়ে রুহানকে কফিটা দিল। রুহান কিছু বলতে চেয়েছিল, কিন্তু তুর্য ইশারায় মানা করে দিল। জীবনে এমন অনেক কিছু হয় যা আমরা চাই না। সবটা আমাদের হাতে থাকে না। যা হয়েছে সব ভুলে যা। ঠিক বলেছিস। এমনিতেও আকাশ ওর কাজের শাস্তি আগেই পেয়ে গেছে। মানে আকাশ 2 বছর আগেই ক্যান্সারে মারা গেছে। তুই এসব ভুলে জীবনটা নতুন করে সাজা। কিয়ারা তোকে সত্যি অনেক ভালোবাসে।
আমি জানি তুর্য, কোথাও না কোথাও আমিও কিয়ারাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন আমার কাছে কিয়ারার থেকে আমার প্রতিশোধটাই বেশি প্রিয় ছিল। যা হয়েছে সব ভুলে যা, তোদের সম্পর্কটাকে নতুন করে সাজিয়ে নে। কিয়ারার সাথে অনেক অন্যায় করেছি রে, সে কি আমাকে মেনে নেবে? চেষ্টা করে দেখতে ক্ষতি কি? ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে দেখ, ঠিকই ধরা দেবে। মামা মামি আর রায়ান ভাই তাপসিকে দেখতে আসবে বলে বাসায় এক প্রকার কাজের ধুম পড়ে গেছে। সকাল থেকে আম্মু, চাচি, রিসান সবাই নানান কাজে ব্যস্ত। আমার দায়িত্ব পড়েছে তাপসিকে সাজানোর। তাপসি নীল একটা চুড়িদার পরেছে, সেই সাথে দু চোখ ভর্তি কাজল, হালকা লিপস্টিক আর দুহাতে চুড়ি পরিয়ে দিলাম। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তাপসিকে তৈরি করে দিলাম। মেহমান আসতে আর বেশিক্ষণ বাকি নেই। আম্মু বারবার তাড়া দিচ্ছেন আমাকে তৈরি হওয়ার জন্য। ঘরের ভেতর ঢুকতেই আমি তোর্যকে দেখে ক্রাশ খেলাম। আমার জামাইটা কালো পাঞ্জাবি পরে আছে, এত হ্যান্ডসাম লাগছে তোর্যকে বলার মতো না। আমি হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। অমন করে তুই দেখছো, খেয়ে ফেলবে নাকি? তোর্যর কথায় আমার ঘোর কাটল। আসলেই আমি ওভাবে কেন তাকিয়েছিলাম? 1 মিনিট, স্বামীটা তো আমার, আমার পুরো অধিকার আছে তাকিয়ে থাকার। প্রয়োজন পড়লে খেয়ে ফেলবো। এত হ্যান্ডসাম জামাই কারো থাকে বুঝি? আমার আছে, তাহলে কি আমি দেখব না? দেখার জন্য সারা জীবন পড়ে আছে। এখন একটু তৈরি হয়ে নাও, মেহমান এসে পড়বে। যাব, তার আগে আমাকে একটা কিস করেন। হির, কি তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো? এভাবে তো আগে বলতে না। আমি আগেও এমনই ছিলাম, মাঝে একটু চেঞ্জ হয়েছিলাম শুধু। ওয়াশরুমে যাচ্ছি, তুর্য পেছন থেকে হাত টেনে ধরলেন। কি বললে? আগে ছিলে, মাঝে চেঞ্জ হয়েছ? মানে? আমি তো তুর্য বলতেই ভুলে গেছি। আমার সব মনে পড়ে গেছে, কিন্তু এভাবে বলবো না, একটু স্পেশালভাবে বলবো। সে কিছু না, হাতটা ছাড়েন, নয়তো এখন রোমান্স শুরু করতে বলবে বলে বলে দিলাম। তুর্য চট করে আমার হাতটা ছেড়ে দিলেন, আর আমিও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা লাল শাড়ি পরেছি, সাথে মোটা করে কাজল আর হালকা লিপস্টিক পরেছি। এখন লাগছে আমাকে বউ বউ। আমি নিশ্চিত আজ তুর্য আমাকে দেখলে তার মুখে মাছি ধরে মশা ঢুকে যাবে। হি হি হি। রায়ানের বাবা মার সামনে বসে আসে তাপসি। মনে মনে সে লুঙ্গি ডান্স দিচ্ছে, কিন্তু বাইরে বেশ একটা ইনোসেন্ট লুক নিয়ে বসে আছে। যেহেতু রায়ান ভাই আর তাপসি একে অপরকে আগে থেকেই পছন্দ করে, তাই তাদের আর একা কথা বলতে দেওয়া হলো না। যদিও এতে তাপসির অনেক আফসোস হচ্ছে। মামার আব্বু বিয়ে নিয়ে কথা বলছেন, আর এদিকে তুর্য বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তার এভাবে তাকিয়ে থাকা আমায় বেশ অস্বস্তিতে ফেলছে। কিছুক্ষণ পর পর আবারও চোখ মারছে। উফ, এই লোকটা আমাকে শান্তি দেবে না। তুর্যের দিকে তাকিয়ে তাকিয়ে জুস সাফ করছিলাম। হঠাৎ তুর্য চোখ মারায় হাতের জুসটা রায়ান ভাইয়ের উপরে পড়ে গেল। ইস, বেচারা মেয়ে দেখতে এসেছে, আর তার এই অবস্থা। সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এরা না জানি কত বছর যাবৎ কিছু খায় না, তাই সবাই মিলে আজকে আমাকে কাঁচাই চিবিয়ে খাবে। আর তুর্য আমার দিকে তাকিয়ে মুচকে হাসছে। তাপসি রায়ানকে ওয়াশরুমে নিয়ে গেল। রায়ান ফ্রেশ হয়ে বের হতেই তাপসি রায়ানকে জড়িয়ে ধরল। কে মিস্টার জামাই? বলেছিলাম না আমি আপনার বউ হব? দেখলেন তো, হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার মতো একটা সাইকোর মায়াতে পড়ে যাব সেটা স্বপ্নেও ভাবিনি। কি বললে? আমি সাইকো? তবে রে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে সাইকো কাকে বলে। আরে কি করছো? কোথায় টেনে নিয়ে যাচ্ছ? তাপসি তাপসি রায়ানকে ওয়াশরুমে টেনে নিয়ে দরজা ভেতর থেকে লক করে দিয়ে রায়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তাপসির এহেন কাণ্ডে রায়ান পুরোই শকড হয়ে গেছে। রায়ান তাপসিকে সরাতে যাচ্ছে, তাপসি আরও শক্ত করে রায়ানকে আঁকড়ে ধরেছে। বারবার চেষ্টা করেও তাপসিকে সরাতে না পেরে রায়ান হাল ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তাপসি নিজে রায়ানকে ছেড়ে দিল। এবার বলো সাইকো। রায়ান ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। এবার তাপসির লজ্জা লাগছে। গালে একটা চুমু দেওয়া তবুও চলে, কিন্তু এভাবে হুট করে লিপকিস করে ফেলল সে। লজ্জায় তাপসির মুখ পুরো লাল হয়ে গেছে। তাপসি ওয়াশরুম থেকে বেরিয়ে সবার সামনে গিয়ে বসল। রায়ান এখনও ফিরে না আসাতে তুর্য রায়ানকে ডেকে আনতে গিয়ে দেখে রায়ান এখনও ওয়াশরুমের ভেতরে দাঁড়িয়ে আছে। তুর্যের ডাকে রায়ানের হুঁশ ফিরে যায়। কোনোরকম নিজেকে সামলে সে বেরিয়ে আসে। রায়ানের দিকে তাকাতেই তুর্যের চোখ বড় বড় হয়ে যায়। তুর্যর এই অবস্থা দেখে রায়ানের অনেক ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে তুর্য আবার দেখে ফেলল কিনা,
কিন্তু এরপর তুর্য যা বলল তাতে রায়ানের মনে হচ্ছে এখন যদি মাটি ভাগ হয়ে থাকে ভেতরে নিয়ে নিত তাহলে লজ্জায় কিছুটা হলেও কমতো। রায়ান, এ নাও রুমাল, ঠোঁটের লিপস্টিকটা মুছে নাও। বাইরে আমার আর তোমার বাবাও বসে আছে। রায়ান আর কি বলবে, রুমালটা নিয়ে লিপস্টিক পরিষ্কার করে আর লজ্জায় লাল হচ্ছে। আর তুর্য মুখ টিপে টিপে হাসে। তাফসি যে পাগলি সেটা সে জানত, কিন্তু ও এত বড় পাগলি হয়ে গেছে সেটা বিশ্বাস হচ্ছে না। দুই পরিবার মিলে রায়ান আর তাফসির বিয়ের তারিখ পাকা করে ফেলল। 1 মাস পর তুর্য পুরোপুরি সুস্থ হলেই ধুমধাম করে বিয়ে পড়ানো হবে। সবাই মিষ্টিমুখ করে নিল। একটা 5 স্টার হোটেলের ট্যারিসে দাঁড়িয়ে আছে কিয়ারা। আন্নোর নাম্বার থেকে তাকে কেউ একজন কল করে জরুরি ভিত্তিতে এখানে ডাকিয়েছে, কিন্তু কোথাও কেউ নেই। ট্যারিসের ডেকোরেশন দেখে মনে হচ্ছে এখানে কোনো পার্টি আছে। খুবই সুন্দর ডেকোরেশন। সবথেকে বেশি নজর কাড়ছে হোয়াইট লিলিগুলো, কেয়ারের ফেভারিট ফুল এগুলো। কিন্তু ডেকোরেশনটা নজর কাড়া হলেও আমার মনে শান্তি নেই। রোহানের করা ব্রেকআপ সে মেনে নিতে পারছে না। তার জীবনের প্রথম ভালোবাসা রুহান। এই রুহানকে সে তার সবকিছু উজাড় করে দিয়েছিল। সেই রুহানের কাছ থেকে এত বড় প্রতারণা মেনে নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিয়ারা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ না আসাতে সে প্র্যাঙ্ক কল ভেবে চলে আসতে নিলেই কেউ একজন তার হাত টেনে ধরে। পেছন দিকে ঘুরতেই কিয়ারা দেখতে পায় রুহান হাঁটুতে ভর দিয়ে বসে আছে ফিল্মি স্টাইলে। কিয়ারা রুহানকে এভাবে দেখে অবাক হয়। জানি না তোমার ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তবুও বলবো, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও কিয়া। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবহেলা করেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো এই সব কিছুর মাঝে আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। কোনটা সঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো কিয়া, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি আমার জীবনে তোমার গুরুত্ব বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে আসো। ক্ষমা না করতে পারলে আমাকে শাস্তি দাও, তবুও আমার জীবনে ফিরে আসো কিয়া। আই নিড ইউ কিয়া। কিয়ারা ছুটে এসে রুহানের বুকে আশ্রে পড়ে কান্না শুরু করে দিল। রুহানও পরমাবেশে তার কিয়াকে বুকে জড়িয়ে নিল। ভুল বোঝাবুঝির জন্য প্রথমেই সম্পর্ক শেষ না করে ভুল বোঝাবুঝি শেষ করার চেষ্টা করা উচিত। রুহান আর কিয়ারার সম্পর্কটা বাসায় সবাই মেনে নিয়েছে। সবাই ঠিক করেছে তাফসি আর রায়ান ভাইয়ার বিয়ের দিনই কিয়ারা আর রুহান ভাইয়েরও বিয়ে হবে। খুব মজা হবে, ওদের একসাথে বিয়ে হবে। কিন্তু আমার আর তুর্যর বিয়েটা তো যেই পরিস্থিতিতে হয়েছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে। আচ্ছা, আমি কি তুর্যকে আমাদেরও আবার বিয়ে করার কথা বলবো? না থাক, 3বার তো করেছি বিয়ে, আর কতবার করব। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই হাঁপিয়ে উঠি। খাওয়ার উপর থেকে একদম রুচি চলে গেছে। মাছ মাংসের গন্ধেই কেমন গা গুলিয়ে আসে, মাথাটাও ঘোরায় অনেক। আল্লাহ জানে আমার কোন রোগ হলো। মেজাজ তো সবসময় তুঙ্গে উঠেই থাকে। তুর্যের সাথে সবসময় ঝগড়া করি, তবু আমার করা সব টর্চার তুর্য হাসি মুখে সহ্য করেন। বিয়ের দিন সকাল থেকে পুরো বাড়িতে হৈহুল্লোড় লেগে আছে। সবাই আনন্দ ফুর্তিতে মেতে আছে। আর আমি ঘর থেকে ওয়াশরুম আর ওয়াশরুম থেকে ঘর করছি। সকাল থেকে বমি করতে করতে আমার শরীরের সব শক্তি শেষ। এদিকে বরযাত্রীরা আসার সময় হয়ে গেছে। পার্লারের লোকজন তাপসি আর কিয়ারাকে সাজিয়ে দিয়ে গেছে, আর আমি এখনো শাড়িটাই পরতে পারিনি। গোল্ডের কালারের একটা ডিজাইনের শাড়ি তুর্য স্পেশালি আমার জন্য এনেছিলেন, কিন্তু আমি পরতে পারিনি। অনেক কষ্টে শাড়িটা কোনরকম গায়ে জড়িয়ে নিয়ে সাজসজ্জাবিহীন নিচে নেমে এলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে। তুর্যকে একটু জানানো দরকার। আশেপাশে খুঁজতেই তুর্যকে পেলাম। তুর্যের সামনে গিয়ে কিছু বলার আগে মাথা ঘুরে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালে পেলাম। তুর্য আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আশেপাশে আর কেউ নেই, হয়তো বাসায় বিয়ে, তাই আর কাউকে জানায়নি তুর্য। কিন্তু তুর্যর চোখ দুটো টলমল করছে। তুর্য কি কাঁদছেন? আমার কি কোনো বড় রোগ হয়েছে? তুর্যকে জিজ্ঞেস করলে তুর্য আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। তুর্যের কান্নার কারণ আমি জানি না, কিন্তু আমারও কান্না পাচ্ছে তুর্যর কান্না দেখে। হির, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি হির, অনেক খুশি। তুমি আমাকে এই খুশিটা উপহার দিয়েছ। তুর্যর কথা আমি বুঝতে পারছি না। সে যদি খুশি হয় তাহলে তো কান্না করছে কেন? আই লাভ ইউ হির, আই লাভ ইউ।
আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছ, বাবা হওয়ার সুখ। তোর্যর কথা শুনে আমার এই মুহূর্তে ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত আমি বুঝতে পারছি না। তুমি মা হতে চলেছ কলিজা, আমি বাবা হতে চলেছি। আমাদের একটা ছোট সোনামণি আসতে চলেছে। আমি মা হব। হ্যাঁ কলিজা, তুমি মা হবে, আমি বাবা। আম্মু আব্বু হবে, দাদা দাদু, তাপসি ফুপিয়ে আম্মু, রায়ান ফুপা, রিসান রুহান চাচু হবে। আমি বাবা হব। তুর্য আবারও আমাকে বুকে জড়িয়ে নিলেন। এবার আমিও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি মা হতে চলেছি, নারী হিসেবে পূর্ণতা পেতে চলেছি। একটা গুলুমুলো আমাকে আম্মনি আম্মনি বলে ডাকবে, তুর্যকে বাবাই বলে বলে বাড়িঘর মাথায় করে রাখবে। তুর্য আমাকে বাসায় নিয়ে এলেন। হসপিটাল থেকে আমাকে কোলে নিয়ে আসেন, একবারের জন্য নামায়নি। বাসায় আসতে হাটে হাড়ি ভেঙে দিলেন। সবাই কত খুশি আমার প্রেগনেন্সির খবর শুনে। তাপসি আর কিয়ারাকে বিদায় দেওয়ার পর তুর্য আবার আমাকে কোলে তুলে নিয়ে ঘরে এলেন। আমার না করা সত্ত্বেও জোর করে আমাকে খাবার খাইয়ে দিলেন। তুর্য ল্যাপটপে বাচ্চার জন্য নাম খুঁজছেন, আর আমি চেয়ে চেয়ে তার পাগলামি দেখছি। রাত 1টা বাজে। তুর্য ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। তুর্য আমার হাত ধরে তার সামনে নিয়ে আমার গলায় মুখ গুজলেন। আমি তুর্যকে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আপনাকে অনেক ভালোবাসি তুর্য, সেই ছোটবেলা থেকে। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি জিনিস, আপনাকেই ভালোবেসেছি শুধু। ছোটবেলা থেকে মানে আমার সব মনে পড়ে গেছে তুর্য। আপনার আর আমার বিয়ে, ভালোবাসা, আলাদা হওয়া সব কিছুই মনে পড়ে গেছে। সত্যি হীর। হ্যাঁ তুর্য, আমি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। না হীর, তুমি এভাবে বলছো কেন? তুমি কিছু করনি, তোমার জন্য কিছুই হয়নি। উল্টো আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে জোর করে তোমার সাথে। হুশ, আর কিছু বলবেন না। তুর্যকে থামিয়ে দিয়ে, আপনি যা করেছেন আমাকে কাছে পাওয়ার জন্যই করেছেন। আমি আপনার বিবাহিত স্ত্রী, আমার উপর আপনার হক ছিল। আমি আপনাকে কত কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আই লাভ ইউ হির, আই লাভ ইউ টু তুর্য। তুর্য আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন। আমি তুর্যের হাত তার গিটারটা ধরিয়ে দিয়ে একটা গান শোনাতে বললাম। তুর্য আমাকে এক নজর দেখে গিটারে সুর তোলেন। গান শেষ করতে দেখলাম আমার চোখ ভিজে গেছে। জানি না কেন যতবার তুর্যর গলায় গান গাওয়া শুনি আমার চোখ ভিজে যায়। তুর্য আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। তুর্য আমার ঠোঁটের স্বাদ নিচ্ছেন, আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। কিছুক্ষণ বাদে তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। ভেসে গেলাম আমরা ভালোবাসার সাগরে। 5 বছর পর। 5 বছর সময় পেরিয়ে গেছে, বদলে গেছে অনেক কিছু। রোহান কিয়ারাকে নিয়ে লন্ডন শিফট হয়ে গেছে। তাপসি আর রায়ান ভাইয়ার একটা মেয়ে আছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার আর তুর্যরও কিন্তু একটা মেয়ে আছে। তুর্যর জীবন তার মেয়ে। মেয়ের নাম রেখেছে তোর। তোর এখন অনেক বড় হয়েছে, স্কুলে যায়। তুর্য নিয়ে যায় আর দিয়ে আসে। সারাদিন বাবা মেয়ে একসাথে থাকে। মাঝখান থেকে আমি একা পড়ে গেছি। সারাদিন এই সময়টুকুর অপেক্ষা করি, যখন আমার রাজকন্যা স্কুল থেকে ফিরে এসে আমার সাথে দেখা করতে আসে। আজকে একটু দেরি হয়ে গেছে বোধহয়, গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। তুর্য আর তোর এসে পড়েছে। বাবা মেয়ে একসাথে আসছে না, না জানি কত সুন্দর লাগছে তাদের। প্রতিদিন কার মতো তুর্য থম মেরে বসে আছে আর তোর আশেপাশে দেখছে। এখন হয়তো তোর তার বাবাকে জিজ্ঞেস করবে, আম্মনি উঠবে কখন বাবাই? আর তুর্য তার চোখের পানি আড়াল করে জবাব দেবেন, তোমার আম্মনি অনেক ঘুম কাতরে মামুনি, সে উঠবে না এখন, তুমি বড় হলে উঠবে। আমি জানি তুর্যর দু চোখ বেয়ে অশ্রুধারা পড়ছে। হ্যাঁ, আমি মাটির নিচ থেকেই কিছু শুনতে পারছি না, কিন্তু তুর্যর প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারি। অনেক স্বপ্ন ছিল তুর্য আর আমাদের সন্তানকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে খুনসুটিতে কাটিয়ে দেব, কিন্তু নিয়তির কি সুন্দর পরিহাস, সব সুখ দিয়ে আমার জীবনটাই কেড়ে নিল। তুর্যকে জন্ম দিতে গিয়েই আমার মৃত্যু হয়। শেষবারের মতো একটাবার তুর্যকে দেখতেও পারিনি। আমার মেয়ে এখন কতটা বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে জানার খুব ইচ্ছে করে। আমার রাজকন্যাটাকে শেষবারের মতো বুকে নিতে ভীষণ ইচ্ছে হয়। শেষবারের মতো তোরকে কোলে নিয়ে তুর্যর গিটারের তালে নাচার ইচ্ছে হয়। শেষবারের মতো তুর্যের কণ্ঠে নিজের জন্য একটা গান শুনতে ইচ্ছে করে খুব। কিন্তু নিয়তির খেলায় আমি যে হেরে গেছি। তুর্য এখন চলে যাচ্ছে।
তোর বিরক্ত হয়ে গেছে। জানি তুর্য গাড়ির কাছে গিয়ে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবেন। তার এই দৃষ্টির মানে আমি বুঝি, তার দৃষ্টিতে আমার প্রতি অনেক অভিমান জমে আছে। তাকে একা ফেলে চলে আসার অভিমান। যে আমিটার জন্য তুর্য এত লড়াই করেছেন, সে আমি স্বার্থপরের মতো আমার ভালোবাসাকে একা ফেলে চলে এসেছি। ভালো থেকো প্রিয়, তোমাকে অনেক ভালোবাসি। আমার সেই তুমিটাকে অনেক ভালোবাসি। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটি কিন্তু সবার আগেই জীবন থেকে সরে যায়। লেখক হুমায়ুন আহমেদ। সমাপ্তি।